গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প রানী কাহিনী। আজ যে ঘটনাটা আপনাদের শোনাব বাস্তবিকই সেটা একটা ঘটনা হলেও তদন্ত করতে গিয়ে এই মামলাকে অনেকটা কল্পকাহিনীর মতোই মনে হয়েছিল আমার। তাই এই মামলার বর্ণনা আমি সেভাবেই করব। এ ব্যাপারে একটি বেনামি চিঠি এবং এক ছদ্মবেশী সন্ন্যাসী আমাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। আর কিছু কিছু ফাঁক ফোকর নিজের কল্পনায় ভরাট করে নিয়েছে আপনাদের রসাস্বাদনের স্বার্থে। এ ঘটনা কলকাতার নয়, বর্ধমান জেলার অন্তর্গত এক পল্লীগ্রামের ঘটনা। তা সত্ত্বেও এই মামলার ভার কেন যে আমার ওপর দেওয়া হয়েছিল তা আমি বলতে পারবো না। উপরওয়ালার আদেশে আমাকে সেখানে যেতে হয়েছিল। আদেশপত্রের সাথে আমাকে একটি বেনামা পত্রও দেওয়া হলো। এই পত্র পাঠ করেই আমি ঘটনার গোড়ার কথাগুলো জানতে পারি। কমলার বাড়ি বর্ধমান জেলায়। কমলার বাবা বর্তমানে বেঁচে নেই। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। অর্থ উপার্জনের উদ্দেশ্যে এমন কোনো পাপ কাজ নেই যা তিনি করেননি। কমলাই বৃদ্ধের একমাত্র সন্তান। খুব বড় ঘরে কমলার বিয়ে হল। কমলার স্বামীও অতুল ঐশ্বর্যের অধিকারী। তিনি নীলকুঠির ম্যানেজার। মাসে প্রায় ১,০০০ টাকা রোজগার। থাকেন বিহারের কোনো এক অঞ্চলে। তার বাড়িতে অন্য কোনো অভিভাবক না থাকায় এবং কর্মস্থলেও সস্ত্রীক বসবাসের সুবিধা না থাকায় কমলাকে তিনি বাপের বাড়িতেই রেখে যান এবং মাসে মাসে এসে দেখে যান। এখনো পর্যন্ত তাদের কোনো সন্তানাদি হয়নি। কমলা পূর্ণ যুবতী, সুন্দরী, হৃদয়বতী, আদর্শ স্ত্রী। প্রায় মাস ৬ পর কমলার স্বামী আজ কমলার বাড়িতে এসেছেন। বহুকাল পর কমলা আজ স্বামীর দর্শন পেল। কমলার স্বামীর নাম সরোজকান্ত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি শ্বশুরবাড়িতে এসেছেন। কমলা জানে পথে তার খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি। সমস্ত দিন হয়তো
না খেয়েই আছেন। তাই সে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকল স্বামীর খাবারের ব্যবস্থা করতে। সরোজকান্ত সামান্য জলযোগ করে বৈঠকখানায় ঢুকলেন ধূমপান করতে। তার বৃদ্ধ শ্বশুর আছেন পাশের ঘরেই। ধূমপান করতে করতে সরোজকান্তের মনে হলো সে ঘরে আরও কেউ আছে। তারা চাপা গলায় কি যেন আলোচনা করছে। কৌতূহল বশেই তিনি বন্ধ দরজার কপাটের ফুটো দিয়ে উঁকি মারলেন। দেখলেন ভীষণ দর্শন দুজন লোক বৃদ্ধের সামনে বসে আছে। সরোজকান্ত তাঁর বৃদ্ধ শ্বশুরকে খুব ভালো করেই জানতেন। ডাকাতি থেকে নরহত্যা কিছুই তাঁর বাকি নেই। এই বৃদ্ধ বয়সে এসেও পাপ প্রবৃত্তি থেকে তিনি মুক্ত হতে পারেননি। সরোজকান্ত কান খাড়া করে তাদের কথোপকথন যদ্দূর শুনতে পেলেন তা এই রকম। বৃদ্ধ বলছেন, 10টা করে দুজনে মোট 20 টাকা পাবি, কিন্তু কাজটা করতে পারবি তো? যমদূতের মতো দেখতে দুজনের মধ্যে একজন বলল, কর্তা, আপনি তো ভালোই জানেন আমাদের অসাধ্য কিছু আছে কি? তোরা আছিস বলেই আমি এখনো বেঁচে আছি। তবে কি না একটা কিন্তু কিন্তু আছে। কিসের কিন্তু? ওই জামাই বাবু। রাখ রাখ, অনেক জামাইবাবু দেখেছি, টাকার কাছে কেউ নয়। এখন যা, ঠিক সময়ে চলে আসবে। আগে কর্তা, তার বলতে হবে না। এই কথা বলে লোক দুটো পাশের দরজা দিয়ে নিঃশব্দে দ্রুত বেরিয়ে গেল। জামাই বাবু শব্দটা শুনে সরোজকান্ত শিউরে উঠলেন। ঘোর সন্দেহের দোলায় দোদুল্যমান হয়ে তিনি ভাবতে লাগলেন, এরা কি তবে তাকেই খুন করার পরিকল্পনা করছে? জামাই মানে তো তিনি। শ্বশুরমশাই কি তাকে খুন করে তার সমস্ত বিষয় সম্পত্তি, নগদ টাকা কড়ি সব হাতাতে চায়? এ তো শুধু নরহত্যাই নয়, জামাই ছেলের সমতুল্য। ধনসম্পত্তির লোভে এই বৃদ্ধ নিজের জামাইকেও হত্যা করতে চায়। সরোজকান্ত মনে মনে ভাবলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে নিশ্চয়ই কমলাও যুক্ত। কারণ কমলাকে দলে না টানতে পারলে তাকে হত্যা করা অসম্ভব। তিনি বুঝলেন মৃত্যু আজ অনিবার্য। নিয়তির হাত কেউ এড়াতে পারে না। এখন ভগবানই একমাত্র ভরসা। নিজেকে একরকম মৃত্যুর হাতে সঁপে দিয়ে সরোজকান্ত প্রতিটি মুহূর্ত মৃত্যুর কল্পনা করতে লাগলেন। রান্না শেষ করে বহুদিন পর কমলা স্বামীকে খাওয়াতে এলো, কিন্তু সরোজকান্তের খাওয়াতে রুচি নেই। আকুল হয়ে কমলা জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? সরোজকান্ত সংক্ষেপে জানালেন যে পথশ্রমে ক্লান্ত, তাই অরুচি। তবুও কমলার পীড়াপিড়িতে সামান্য একটু খেতে বাধ্য হলেন। আহারাদির পর সরোজকান্ত কমলার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কমলা গুড়গুড়িতে তামাক সেজে দিয়ে গেল। তারপর বাবাকে খাইয়ে নিজে খেতে বসল। সমস্ত দিন প্রায় না খেয়ে থাকা সরোজকান্ত চিন্তায় পীড়িত হয়ে ঘুমিয়ে পড়লেন। সকালে কমলা ঘুম থেকে উঠে দেখল সরোজকান্ত নেই, ঘরের দরজা খোলা। এই ঘটনার কিছুদিন পর একজন পুলিশকর্মী এসে সরোজকান্তের খোঁজ করে। তখন বৃদ্ধ আর ইহজগতে নেই, কমলা একা। পুলিশ দেখে তার মনে ভয় ধরল। বাড়িতে আশ্রিতাদের মধ্যে একজন বৃদ্ধা ছিলেন। তাকে গিয়ে জিজ্ঞাসা করল, পুলিশ এলো কেন বলো তো? বাবা তো লোক ভালো ছিলেন না। পুলিশ কি কিছু টের পেয়েছে? তারা তো বাছা এমনি এমনি আসে না। এখন আমি তো বাবার উত্তরাধিকারিনী। এরা আবার আমার ওপর কোনো জুলুম করবে না তো? কি জানি বাছা, কথায় আছে বাগে ছুলি আটে রোগা, আর পুলিশে ছুলি। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি কি করা যায়। পরদিন কমলা গ্রাম ছেড়ে কাশীতে চলে গেল। কিন্তু সেই পুলিশ কর্মচারীকে এরপর এখানে আর অনুসন্ধান করতে দেখা গেল না। কমলা
এখন কাশীতেই বাস করছে। এই সমস্ত ঘটনার বর্ণনা করে সব শেষে বেনামা পত্রলেখক লিখছেন, এখন আমরা লোক পরম্পরায় অবগত হইতে পারিয়াছি যে কমলা তাহার পিতার সাহায্যে ধনলোভে পতি হত্যা করিয়াছে ও সেই ধন লইয়া এখন কাশীতে রানী নামে পরিচয় প্রদান করিয়া আপনার কলঙ্ক বিমোচনের চেষ্টা করিতেছে। কমলাকে ধৃত করিয়া তাহাকে একটু পীড়াপিড়ি করিলেই বোধহয় সে সকল কথা বলিয়া দিবে। তখন জানিতে পারিবেন যে আমাদিগের কথা কতদূর সত্য। অনুসন্ধানের উদ্দেশ্যে বর্ধমান গিয়ে বহু কষ্টে কমলার গ্রাম খুঁজে পেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম বাস্তবিকই কমলার স্বামী সরোজকান্ত রাত্রিবেলা শ্বশুর বাড়ি থেকে নিরুদ্দেশ হন। তাঁর কর্মক্ষেত্রে এবং বাড়িতে খোঁজ নিয়ে জানলাম কোনো জায়গায় তিনি আর ফিরে আসেননি। সরোজকান্ত নিরুদ্দেশ হবার কিছুদিন পরেই কমলার বাবার মৃত্যু হয় এবং কমলা গ্রাম ছেড়ে চলে যায়। গ্রামের রটে কমলা তার স্বামীকে খুন করে কাশীবাসী হয়েছে। আমিও কাশীতে এসে পৌঁছলাম। কাশী এসে দৈবক্রমে অকস্মাৎ এক সন্ন্যাসীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। শুধু দেখা হওয়া নয়, আলাপ হয়ে গেল বলাই ভালো। কথায় কথায় আমার এখানে আসবার উদ্দেশ্য তার কাছে প্রকাশ করলাম। সমস্ত বর্ণনা শুনে তিনি আমাকে তদন্তের কাজে সহায়তা করবেন বলে জানালেন। পুলিশি তদন্তের কাজে একজন সন্ন্যাসী হয়ে সাহায্য করতে চাইছেন শুনে আমি বিস্ময় প্রকাশ করলে তিনি বললেন, শুধু বৈরাগ্য সাধনেই মুক্তি লাভ হয় না, কিছুটা সময় সৎকর্মেও ব্যয় করা কর্তব্য। আপনি ব্রাহ্মণ মানুষ, কথা শুনে বুঝেছি একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মী। সেই কারণেই আপনাকে সাহায্য করবার ইচ্ছা প্রকাশ করেছি। সন্ন্যাসীর সঙ্গে কাশীর দশাশ্বমেধ ঘাটে উপস্থিত হয়ে দেখলাম সেখানে আজ বড়ই ধুমধাম চলছে। দশাশ্বমেধ ঘাটের ত্রিতল বাটি লোকে লোকারণ্য। যে যা খেতে চাইছে তাকে তাই খেতে দেওয়া হচ্ছে। কাঙাল গরিব দুহাত তুলে রানীমার জয়ধ্বনি দিতে দিতে দিক বিদিক কাঁপিয়ে দিচ্ছে। বাড়ির বাইরের এই জনস্রোত ঠেলে এগোনো প্রায় অসম্ভব বলে মনে হলো, কিন্তু দেখলাম সমস্ত কাজকর্ম এমনই সুষ্ঠু এবং সুচারুভাবে সম্পন্ন হচ্ছে যে কারোরই বিশেষ কষ্ট ভোগ করতে হচ্ছে না। এইভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত চলল। তারপর ভিড়টা একটু কমে গেল। শীতকালের বেলা সন্ধ্যের মুখেই আবার দেখলাম সাধু সন্ন্যাসী, টিকিধারী ব্রাহ্মণ এবং পণ্ডিতদের ভিড় জমতে শুরু করল। দিনের আলো পুরোপুরি নিভে যাওয়ার পরেই আমি সেই জটাজুটোধারী সন্ন্যাসীর সঙ্গে রানী ভবনের ফটকের কাছে গিয়ে হাজির হলাম। এই সন্ন্যাসীর বয়স সম্ভবত বেশি নয়, বড়জোর 34 কি 35 হবে। তার দাড়ি, গোঁফ এবং জটাভারের কোথাও এখনো পাক ধরেনি। ফটকের দারোয়ানকে তিনি জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, তোমাদের রানীর সঙ্গে কি সাক্ষাৎ হবে? তার নাম শুনে অনেক দূর থেকে আসছি। দারোয়ান একগাল হেসে বলল, আগে কেন হবে না, নিশ্চয়ই হবে। তুমি তো বেশ ভালো লোক হে, রাজবাড়ির দারোয়ানদের মতো হেঁকে কথা বলো না। আপনি তো সাধু সন্ন্যাসী মানুষ, কিন্তু কোনো লোকেদের ওপরেই হেঁকে কথা বলার হুকুম নেই আমাদের। ওই রানীমার নিষেধ আছে। আহা, এমন সদাশয়া রানী আমি কখনো দেখিনি। হ্যাঁ, তা যা বলেছে আমিও দেখিনি বাবা ঠাকুর। আচ্ছা, এই রানীমার নাম কি? আগে মা কমলা। এই বাড়িতে অনেক লোক লস্কর আছে, তাই না? হ্যাঁ, তা তো আছেই। তার সঙ্গে কখন দেখা করা যাবে বলো তো? ওই আহারের সময় এই সন্ন্যাসী ব্রহ্মচারীদের তিনি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ান। কোথায় খাওয়ান? ওই তো
ওই ওপরের বৈঠকখানায়। দারোয়ানের সঙ্গে সন্ন্যাসীর কথোপকথনের মধ্যেই ওপর থেকে ডাক পড়ল। যারা নিচে আছেন তাদের সবাইকে ওপরে পাঠিয়ে দেবার জন্য রানীমা নির্দেশ দিয়েছেন। দারোয়ান বলল, যান যান যান, আপনারা ওপরে উঠে যান যান। আমরা দুজনে ওপরের বৈঠকখানায় গিয়ে উঠলাম। দেখলাম ইতিমধ্যেই আরও অনেক টিকিধারী ব্রাহ্মণ, পণ্ডিত এবং দণ্ডধারী সন্ন্যাসী নিজের নিজের জায়গা দখল করে বসে আছেন। আমরাও বিনা বাক্য ব্যয়ে এক পাশে বসে পড়লাম। বসে বসে চারপাশে পর্যবেক্ষণ করছি আর নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছি। দেখতে দেখতে 8টা বাজল। হঠাৎই দর্শনার্থীদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে রানীর আসার সময় হয়ে গেছে। সত্যিই দেখলাম এর কিছুক্ষণ পরেই এক অপরূপ রূপ ও লাবণ্যবতী যুবতী দুজন দাসীকে সঙ্গে নিয়ে সবার সামনে এসে দাঁড়ালেন। তারপর গলায় আঁচল জড়িয়ে উপস্থিত দণ্ডী সন্ন্যাসী ও ব্রাহ্মণ পণ্ডিতদের প্রণাম করলেন। যুবতীকে দেখলে সত্যি রানী বলেই মনে হয়। বয়স আন্দাজ 24 কি 25 হবে। অতি মৃদু মধুর স্বরে অত্যন্ত বিনীত ভঙ্গিতে সবার সঙ্গে আলাপ করতে লাগলেন। আমার সঙ্গী সন্ন্যাসীকে দেখলাম সৌজন্যবশত একবার রানীর মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিলেন। তারপরেই রানীর মধ্যে একটা অদ্ভুত ভাবান্তর লক্ষ্য করলাম। তার মুখের জ্যোতি যেন নিমেষে স্তিমিত হয়ে এলো। মুখে হাসি আছে অথচ যেন নেই। আর বেশিক্ষণ কথা না বলে ভৃত্যকে ডেকে বললেন, এদের সেবা যত্নের কোনো ত্রুটি না হয় দেখো। এই বলে ভিতরে গেলেন। তারপরেই জলযোগের ব্যবস্থা শুরু হলো। যে যার পাতা নিয়ে বসে পড়লেন। একটা মৃদু শোরগোল পড়ে গেল। সেই ফাঁকে আমার সঙ্গী সন্ন্যাসীটি অদৃশ্য হয়ে গেলেন। কপাল মন্দ, রাজভোগ তাঁর অদৃষ্টে জুটল না। আমি ব্রাহ্মণদের পংক্তিতে বসে তৃপ্তি সহকারে আহার সম্পন্ন করলাম। তারপর বাসায় ফিরে এলাম। সে রাতে সন্ন্যাসীর সঙ্গে আর আমার দেখা হলো না। পরদিন ভোরে সন্ন্যাসী ঠাকুর আমার বাসায় এসে দর্শন দিলেন। বললেন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেছি। যেমন যেমন পরামর্শ দিয়েছিলেন আমি ঠিক তেমন তেমনই করেছি। ধরা পড়বার ভয় ছিল, কিন্তু জানতাম হেনস্তার মধ্যে পড়তে হবে না। মাথার ওপরে পুলিশ আছে। খবর কি জোগাড় করলেন? শুনলে আপনি চমকে উঠবেন। যেমন? তাহলে প্রথম থেকেই সব খুলে বলি। সন্ন্যাসী ঠাকুর একটা চেয়ার টেনে নিয়ে বেশ আরাম করে বসলেন। তারপর বলতে শুরু করলেন। সকলে যখন খাবার নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ই তো আমি সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে লুকিয়ে পড়লাম। ধীরে ধীরে রাত যত বাড়ে কোলাহল তত কমে। অন্ধকারের আড়াল নিয়ে সাবধানে চারপাশটা যতটা সম্ভব দেখে নিলাম। বুঝলাম আমি যে ঘরে লুকিয়েছি দৈবক্রমে তার পাশের ঘরখানাই সম্ভবত রানীর ঘর। ক্রমে বাড়ির সব হই হট্টগোল থেমে গেল। একে একে আলোগুলো নিভিয়ে দেওয়া হলো। বৈঠকখানার ঘরের আলোটা টিম টিম করে জ্বলছে। সে ঘরে এখন কোনো জনপ্রাণী নেই। তখন মাঝরাত্রির চারপাশ নিস্তব্ধ। ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎ শুনতে পেলাম পাশের ঘর থেকে দুজনের কথা বলার আওয়াজ। একটি পুরুষ কণ্ঠ আর একটি নারী কণ্ঠ। নারী কণ্ঠটি আমাদের চেনা, রানীর কণ্ঠস্বর। কিন্তু পুরুষ কণ্ঠটি কে? অনেকক্ষণ অন্ধকারে থাকার ফলে অন্ধকারের মধ্যে আমার দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমি গোপন জায়গা থেকে বেরিয়ে বারান্দায় ঘুরে রানীর ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। জানলার কপাট সামান্য ফাঁক ছিল, পুরোপুরি বন্ধ ছিল না। ঘরের ভেতর একটা বাতি জ্বলছিল। স্পষ্ট দুজনকে দেখতে পেলাম। রানীর সামনে যে যুবকটি দাঁড়িয়ে আছে বয়স 30-এর বেশি নয়, সুশ্রী, জাতিতে ক্ষত্রিয়। রানীর একজন বিশ্বস্ত কর্মচারী। অনেকদিন ধরেই রানীর সঙ্গে আছে।
রানী খানিকক্ষণ চুপ করে থাকার পর শঙ্করের দিকে তাকিয়ে বললেন, দেখো শঙ্কর দাস, যদি তুমি আমার পথ নিষ্কণ্টক করতে পারো তাহলে তোমার বাসনা আমি পূরণ করব। এই কথা শুনে শঙ্কর দাস উৎসাহিত হয়ে বলল, যা বলবেন আমি এখনই করতে প্রস্তুত আছি। ওই সন্ন্যাসীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কোন সন্ন্যাসীর কথা বলছেন? আজ বৈঠকখানায় সবার শেষে যে বসেছিল, যার সঙ্গে চোখাচোখি হবার পরেই আমি ওখান থেকে চলে এসেছিলাম, দেখোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু সে কে? কেন তুমি ওই ভণ্ড তপস্বীকে চিনতে পারোনি? ওরই ভয়ে আমি কাশি এলুম, তবুও আমার সঙ্গে সঙ্গে ফিরছে। ওর নাম অমরচাঁদ। অমরচাঁদকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। অমরচাঁদ কি আপনার শত্রু? যদি এই পৃথিবীতে আমার কোনো শত্রু থেকে থাকে তাহলে সে অমরচাঁদ। কিন্তু এর কারণ কি? সেটা বলার এখন সময় নয়। তোমাকে যা বললুম তা কি পারবে? তাকে কি আজই নিকেশ করতে হবে? হ্যাঁ, পারলে ভালো। যদি পারি তাহলে কি হবে? তাহলে তোমার সঙ্গে আমার... রানী কথা শেষ না করে ইঙ্গিতপূর্ণ চাহনিতে শঙ্কর দাসকে জালে জড়িয়ে ফেলল। শঙ্কর দাস এতটাই বিহ্বল হয়ে পড়ল যে চট করে কোনো কথা বলতে পারল না। রানী বললেন, আমাকে তো পাবেই, তার সঙ্গে আমার এই অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারবে। যা বললাম সম্ভব হলে এখনই তা সম্পন্ন করো। শঙ্কর দাস থাকতে অমরচাঁদকে ভয়? ধরে নিন সে আর এই পৃথিবীতে নেই। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এই পৃথিবী থেকে তার নাম গন্ধ পর্যন্ত লুপ্ত হয়ে যাবে। কমলা একটু হেসে বলল, তোমার সাথে অমরচাঁদের কোনো তুলনাই হয় না। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করব। তাড়াতাড়ি বলো, বিলম্বে কার্যহানি। অমরচাঁদ কি আপনাকে কোনোভাবে অত্যাচার করেছিল? ও আমার জম, আমাকে খেতে এসেছে। যেখানেই যাই সঙ্গে সঙ্গে যায়। কাশিতেও এসেছে আমাকে শেষ করতে। সে আপনাকে মারতে চায় কেন? বুঝতে পারছো না? রানী শঙ্কর দাসের উপর এমন একটা কটাক্ষ নিক্ষেপ করল যা সহ্য করার ক্ষমতা শঙ্কর দাসের নেই। বেবা গঙ্গারামের মতো হয়ে গিয়ে জিজ্ঞাসা করল, লোকটার নাম কি সত্যি অমরচাঁদ, না অন্য আর কোনো নাম আছে? ওর নাম অমরচাঁদ, আমার ভয়ানক শত্রু। ওর ভয়ে আমার আহার নিদ্রা বন্ধ হয়েছে। ওর মরণ হলে তবেই আমি নিরাপদ। কিন্তু বিশেষ কারণ তো কিছু বুঝতে পারলাম না। যখন দেশ থেকে চলে আসি তখন থেকেই ও আমার পিছু নিয়েছে। মনে হয়েছিল এই জীবন আর রাখবো না, মরে যাই। ও আমার সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছিল। কিন্তু যবে থেকে তুমি এলে, থাক সেসব কথা, পরে হবে। তুমি যা বলছো তা কি যথার্থ রানী? কেন আমি সব কথা প্রকাশ করি না তা কি তুমি বুঝতে পারো না? ও লোকটা কখন কোন বেশে যে উপস্থিত হয় তা বোঝা মুশকিল। ভয়ের কোনো কারণ নেই। ও লোক কোথায় থাকে বা যায় সেদিকে আমার নজর থাকবে। এরপর রানী রূপোর বাক্স থেকে একটা বটুয়া বার করে এনে অন্যমনস্কভাবে বলল, আচ্ছা শঙ্কর, আমাকে কি কেউ কোনো বিষয়ে সন্দেহ করে? কই, আমি তো কোথাও কিছু শুনিনি। তুমি কি মনে করো? আমি যাক, এই নাও, এই বটুয়ার ভেতরে 500 টাকা আছে। আমি শুনেছি বাজারে তুমি অনেক ধার দেনা করে ফেলেছ। পাওনাদারেরা তোমায় বিরক্ত করছে। শঙ্কর দাস টাকার বটুয়াটা হাতে নিয়ে মাথা নিচু করে নিল। রানী বললেন, আমি প্রতিদিনই যদি এইভাবে শয়ে শয়ে টাকা ইচ্ছে মতন ব্যয় করি তাহলেও আমার ধন সম্পদের কিছু মাত্র ক্ষয় হবে না। এই যে আমার এত ঐশ্বর্য দেখতে পাচ্ছ, এই সবই আমার মৃত স্বামীর। লক্ষ্য করলাম রানীর চোখ দুটো সজল হয়ে উঠল। শঙ্কর দাস এতক্ষণ নিষ্কম্প প্রদীপ শিখার মতো দাঁড়িয়েছিল। হঠাৎই যেন তার চটকা ভাঙল। বলে উঠল, ও কথা থাক, অতীতের কথা ভেবে আর দুঃখ করে কি হবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এমন রানীর মতো সম্পদের অধিকারী হয়েও একটা হাগুড়ে সন্ন্যাসীকে তোমার এত ভয় কেন? তোমাকে তো আগেই বলেছি, সে কথা বলার সময় এখন নয়। আগে বিপদ মুক্ত করো, তারপর। বিপদ? কালই তাকে জন্মের মতো পৃথিবী থেকে সরিয়ে দেব। যেদিন তুমি তার মৃতদেহ দেখাতে পারবে সেদিনই তোমার সাথে
ও হ্যাঁ, আর একটা কথা, তুমি তাকে চিনতে পারবে তো? অমরচাঁদ কিন্তু ছদ্মবেশ ধরতে ওস্তাদ। ছদ্মবেশে সে এখানে ওখানে ঘুরে বেড়ায়। সাবধানে কাজ সারবে, যেন হিতে বিপরীত না হয়। চিন্তা করো না, যাকে একবার দেখি তাকে আমি আর ভুলি না। বেশ, তবে যাও, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়ো। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলবে। শঙ্করদাস ঘর থেকে বেরিয়ে গেল। রানী তার শয়নকক্ষে ঢুকে দরজায় খিল নিটে দিলেন। আমিও সুযোগ বুঝে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। এই হলো কাল রাত্রের বৃত্তান্ত। এইবার বলুন, সব শুনে কি বুঝলেন? বুঝলাম আপনি প্রকৃত সন্ন্যাসী নন। চৈত্র মাস, রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না। তারপর পশ্চিম অঞ্চলের পাথুরে গরম। বেলা এখন দ্বীপ্রহর। মাঝে মাঝে লু বইছে। পথে লোক চলাচল প্রায় বন্ধ। একান্তই যাদের না বেরোলে নয়, একমাত্র তারাই কেবল প্রচণ্ড সূর্যের তেজকে উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন। এবং এই নিরুপায় পথচারীদের মধ্যে আমি আর আমার মদতদাতা সেই সন্ন্যাসীও আছি। এখন অবশ্যই তার দেহে সন্ন্যাসীর বেশ নেই। ডিটেকটিভদের মতো ইনিও ছদ্মবেশ ধারণ করতে সিদ্ধহস্ত। হঠাৎ চোখে পড়ল একটি লোক পুণ্যসলীলা জাহ্নবীর তীর বেয়ে শিকরোলের দিক থেকে মণিকর্ণিকার ঘাটের দিকে এগিয়ে আসছে। তার এদিক ওদিক চাহনি দেখে মনে হয় সে কাকে যেন খুঁজছে। মণিকর্ণিকার ঘাটের কাছে, যেখানে পরমহংস বাবাজি থাকেন, তার একটু আগে একটা মন্দিরের শীতল ছায়ায় সিঁড়ির ওপর সে বসে পড়ল। আমরা দুজন তার পিছন দিক থেকে এগিয়ে যাচ্ছি। খানিকটা এগিয়ে গিয়ে আমার সন্ন্যাসী লোকটিকে উদ্দেশ্য করে বললেন, কেও শঙ্করদাস নাকি? এই রোদ্দুরে কোথায় ঘুরছো? শঙ্করদাস চমকে উঠে পিছনে ঘুরে দেখল এক সুদর্শন যুবা পুরুষ তার দিকে এগিয়ে আসছে, প্রায় তারই বয়সী। এই অপরিচিত যুবক তার কাছে এসে দাঁড়িয়ে বলল, শঙ্করদাস, মেয়ে মানুষের কথায় বৃথাই রোদ্দুরে রোদ্দুরে ঘুরে মরছো। কাজের কাজ তো কিছুই করে উঠতে পারলে না। শঙ্করদাস এই বেলা পর্যন্ত না খেয়ে দিয়ে পথে পথে ঘুরছে। বারাণসীর এমন কোনো গলিঘুঁচি বা প্রকাশ্য রাজপথ নেই যে সেখানে তিনি তন্ন করে অমরচাঁদকে খুঁজে বেড়াননি। বর্তমানে পথশ্রমে সে ক্লান্ত এবং হতাশ। মেজাজটাও তিরিক্ষি হয়ে আছে। এ সময় ভালো কথাও খারাপ লাগে। আর এই সম্পূর্ণ অপরিচিত একটা লোক মেয়ে মানুষকে জড়িয়ে তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করায় শঙ্করদাসের পিত্তি জ্বলে গেল। ক্রুদ্ধ স্বরে বললেন, বেটা কি নিরেট? ভদ্রলোকের সাথে কিভাবে কথা কইতে হয় জানে না। ঘা কতক দিলে তবে আক্কেল হবে। আমি নিরেট না তুমি নিরেট? টাকা খেয়ে একটা লোককে খুন করতে বেরিয়েছো তুমি, আর নিরেট হলাম আমি। এই কথায় শঙ্করদাস অত্যন্ত উত্তেজিত হয়ে সজোরে আমার সঙ্গী ওই যুবকের মাথায় একটা চাঁটি কষিয়ে বললেন, যা মুখে আসে তাই বলিস না, হতচ্ছাড়া। জানিস আমি কে? 82 শিক্ষার একটা চাঁটি খেয়েও যুবক বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে, সামান্যতম অসন্তোষ কিংবা বিরক্তি প্রকাশ না করে হাসি মুখে বললেন, তুমি কে তা আমি জানি, কিন্তু আমি কে তা তুমি জানো না। তুই একটা আকাট মূর্খ। আমার সামনে থেকে দূর হ, নইলে কপালে দুঃখ আছে কিন্তু। কি আশ্চর্য, আমাকেই তো খুঁজে বেড়াচ্ছ, এখন নিজে থেকেই সামনে এলাম তাড়িয়ে দিচ্ছ। শঙ্করদাস ক্রোধে উন্মত্ত হয়ে যুবকের দিকে তাকিয়ে রইল। যুবক বললেন, হাঁ করে দেখছো কি? চিনতে পারছো না? আরে আমিই তো সেই অমরচাঁদ, যার মাথার জন্য 500 টাকা খেয়েছো। সেই মাথাতেই তো তুমি চাটি মারলে। তুমি মানে আপনি অমরচাঁদ, যাকে লোকে পুলিশের ডিটেকটিভ বলে, সেই অমরচাঁদ? নাও, এবার টপ করে মাথাটা কেটে নাও। আমার মাথা কাটতেই তো বেরিয়েছো। যে অপমান করলে, এখন আমার মরণই ভালো। শঙ্করদাসের মুখ থেকে আর কোনো কথা বেরুচ্ছে না। স্থানুর মতো দাঁড়িয়ে আছে। আমি এতক্ষণ সামান্য দূর থেকে একটা গাছের তলায় দাঁড়িয়ে নাট্যরঙ্গ উপভোগ করছিলাম।
এবার বেরিয়ে এসে সামনে এলাম। শঙ্করদাস আমাকে চিনতে পারল, মুখের দিকে তাকিয়ে বলল, আপনি সেদিন সন্ন্যাসী মানে হ্যাঁ, ঠিকই চিনেছ। সন্ন্যাসী বেশধারী আমার সঙ্গে রানী ভবনে গিয়েছিলেন। শোনো শঙ্কর দাস, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। একটু নির্জনে কোথাও দেখা করলে কথা হবে। তখন ইচ্ছে করলে আমাকে হত্যা করে তোমার মনিবের মনস্কামনাও পূর্ণ করতে পারবে। শঙ্করদাস অমরচাঁদের প্রস্তাবে সম্মত হলো। ঠিক হলো পরদিন রাত 11টায় বরুণা নদীর ধারে একটা ভাঙা বাড়িতে দুজনে দেখা করবে। এদিনটা ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাত প্রায় 10টা বাজে। ঘোর অন্ধকার, এক হাত দূরের মানুষকেও দেখা যায় না। আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ রেখা ঝিলিক দিয়ে উঠছে, সঙ্গে অবিরাম গর্জন। রাস্তায় জনপ্রাণীর সারা শব্দ নেই। তবে দুর্যোগ মাথায় করে এই ঘোর অন্ধকারে বাড়ির বাইরে বেরুবার মতো দু একটি লোক এ জগতে আছে বইকি। যেমন এই শঙ্কর দাস ঘরে বসে এতক্ষণ নিজেকে প্রস্তুত করছিল। দুর্যোগ বলে প্রতিজ্ঞা লঙ্ঘন সে কখনোই করবে না। সঙ্গে নিল দুখানা ছুরি। সে জাত ক্ষত্রিয়, নিরস্ত্রকে হত্যা করবে না। ভেবে রেখেছে অমরচাঁদকে দেবে একটা, আর একটা নেবে নিজে। এই বিদ্যেটা তার ভালোই জানা আছে। ছুরি হাতে থাকলেও অমরচাঁদ চোখের পলক ফেলার আগেই শঙ্কর দাসের ছুরি বিঁধে যাবে অমরচাঁদের বুকে। রানী নিজের হাতে দুখানা ছুরি রেখে গেছে শঙ্কর দাসের ঘরে। আর দেরি না করে সে রাস্তায় বেরিয়ে পড়ল। মনে মনে রানীর উদ্দেশ্যে বলল, বাঁচি তো ফিরে আসবো, নইলে বিদায়। বরুণা নদীর তীরে সেই ভগ্ন অট্টালিকার দিকে সে এগোতে লাগল। পথে কোনো লোক নেই। অনেকটা দূরে দূরে এক একটা করে মিউনিসিপ্যালিটির লাইট পোস্ট খাড়া দাঁড়িয়ে আছে। কোনোটা মিটমিট করে জ্বলছে, কোনোটা বা অন্ধকারে মিশে আছে। হঠাৎ একটু দূরেই অন্ধকারের ভেতর থেকে নারী কণ্ঠের একটা আর্ত চিৎকার ভেসে এল। বাঁচাও, 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 কে আছো, বাঁচাও আমাকে। আসলে নির্দিষ্ট জায়গায় পৌঁছবার আগেই শঙ্কর দাসকে ধরবার জন্য আমরা ফাঁদ পেতে রেখেছিলাম। শঙ্কর দাস সেই ফাঁদে পা দিল। আর্তচিৎকার শুনে সে আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল। বাঁচাও, ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি, ছাড়। গিয়ে দেখল যমদূতের মতো একটা লোক এক স্ত্রীলোকের হাত ধরে সবলে টানছে। মহিলাটি পরিত্রাহী চিৎকার করছে। ছাড় বলছি, ছাড়। শঙ্কর দাস কাছে যেতেই যমদূত সদৃশ সেই দুর্বৃত্ত মহিলাকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। শঙ্কর দাস বলল, আপনার ভয় নেই? পাষণ্ড আমাকে দেখেই পালিয়েছে। মহিলা হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি আপনি আমাকে বাঁচালেন। বাবা বাবা বিশ্বনাথই বোধহয় আপনাকে পাঠিয়েছেন। চিরকাল আপনার কাছে ঋণী রইলাম। আপনি যাবেন কোথায়? বাড়ি ফিরছিলাম, পথে ওই জানোয়ারটা আমাকে ধরল। আপনি না থাকলে আজ। কিন্তু কিন্তু ও যদি আবার আসে, আমি একা। চলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবেন? তাই দেব, চলুন। তাহলে দাঁড়ান, দেখি গাড়োয়ানটা আছে না পালিয়ে গেছে। শঙ্কর দাস গাড়ির কাছে এগিয়ে গিয়ে দেখল গাড়োয়ান একখানা কম্বলে সারা শরীর ঢেকে গাড়ির নিচেই ঢুকে গিয়ে মরার মতো পড়ে আছে। আরে, ওখানে ঢুকে আছো কেন? বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো, শিগগির বেরিয়ে এসো বলছি। শঙ্কর দাসের হাঁক ডাকে গাড়োয়ান কাঁপতে কাঁপতে গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। মহিলা ও শঙ্কর দাস গাড়ির ভিতরে উঠে বসলেন। গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল। গাড়ির ভেতরে বসে শঙ্কর দাস ভাবছিল, কে এই মহিলা? এত রাতে এই দুর্যোগের মধ্যে সে কোথা থেকেই বা এলো? সে কোথা থেকেই বা ফিরছে? পথের বিপদের কথা সে কি জানে না? এইসব ভাবতে ভাবতে শঙ্কর দাস এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছিল যে গাড়ি কখন কোন পথ দিয়ে
কতদূর এলো তা কিছুই খেয়াল করতে পারল না। অবশেষে গাড়ি একটা প্রকাণ্ড অট্টালিকার সদর দরজার সামনে এসে দাঁড়ালো। মহিলা বলে উঠল, যাক বাবা, এইবার হাঁপ ছেড়ে বাঁচলাম, বাড়ি এসে গেছে। শঙ্কর দাস আর এই অপরিচিতা রমণী গাড়ি থেকে নেমে। রমণী বলল, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমার সম্ভ্রম রক্ষা করেছেন। এখন আমি আপনাকে দরজা থেকে বিদায় জানাতে পারবো না, দয়া করে ভিতরে চলুন। এটাই আপনার বাড়ি? আপাতত আমি এখানেই বাস করি বটে। অনেক দিনের পুরনো বাড়ি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আসুন, ওপরে আসুন। শঙ্কর দাস এই অপরিচিত রমণীর সাথে ওপরে উঠে এলো। একটা ঘরে আলো জ্বলছিল। রমণী তাকে নিয়ে সেই ঘরে গিয়ে ঢুকলো। আপনি বসুন, চাকর বাকরেরা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। দাঁড়ান, ওদের ডাকি। ঘরের আলোয় শঙ্কর দাস রমণীকে ভালো করে দেখল। এত বড় বাড়িতে এই রূপবতী রমণীকে একা দেখে তার মনে কিরম যেন সন্দেহ জাগল। বলল, না না, বসতে পারবো না, একটা বিশেষ কাজে বেরিয়েছি, এখনই সেখানে যেতে হবে। বাড়িতে লোকজন না দেখে ভয় পেয়ে গেলেন নাকি? আপনি একজন সামান্য মহিলা মাত্র, আমি কোনো বীর পুরুষকেই ভয় পাই না। তাহলে দুদণ্ড বসুন, একটু বিশ্রাম নিয়ে তারপর যাবেন। বাইরে বৃষ্টিও বেড়েছে। পাশের দরজা দিয়ে রমণী অন্দরমহলে চলে গেল। এরপর প্রায় 15 মিনিট পার হয়ে গেল, কারোরই দেখা নেই। শঙ্কর দাস অস্থির হয়ে উঠল। ভাবতে শুরু করলো, নিশ্চয়ই এর ভেতরে কোনো একটা ষড়যন্ত্র আছে। আরও 10 মিনিট পার হয়ে যাবার পরও যখন কেউ এলো না, তখন সে এক প্রকার নিশ্চিত হয়ে গেল যে সে ফাঁদেই পড়েছে। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে দেখল সিঁড়ির দরজা বাইরে থেকে বন্ধ। সে জানে তার কাছে দুখানা ধারালো ছুরি আছে। যা হয় দেখা যাবে ভেবে কোমরে হাত দিয়ে দেখল অস্ত্র দুখানা নেই। বুঝতে পারল গাড়িতে আসবার সময় অন্ধকারের মধ্যে ওই মহিলাই সেগুলো সুকৌশলে অপহরণ করেছে। নিরুপায় হয়ে শঙ্কর দাস আবার ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির দরজা খুলে ঘরে ঢুকলাম আমি আর আমার সঙ্গী সেই সন্ন্যাসী ওরফে অমর চাঁদ। আমাদের দেখেই নিমেষে তার মুখ রক্তশূন্য হয়ে গেল। সহসা কোনো কথা বলতে পারল না। অমর চাঁদ বলল, পালাবার চেষ্টা করছিলে নাকি? তার মানে এসব আপনারই ষড়যন্ত্র? না, আমার একার নয়। আমাকে হত্যা করবেন নাকি? না, তোমাকে বাঁচাবো বলেই ষড়যন্ত্রটা করতে হলো। ছুরি দুটো অপহরণ করলেন কেন? তোমার মঙ্গলের জন্যই। আমার মঙ্গলের জন্যই আমাকে নিরস্ত্র করা হলো, চাতুরি করে আমাকে এখানে নিয়ে আসা হলো। ঠিক তাই। এখন একটা কথা জবাব দাও তো, আমি তো তোমার শত্রু নই, তাহলে তুমি আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে কেন? জবাব দিতে আমি বাধ্য নই। তোমার হয়ে জবাবটা তাহলে আমিই দিচ্ছি। রানীকে পাওয়ার আশায় আর অর্থের লোভে, তাই তো? ভাবছো এসব গোপন কথা আমি জানলাম কিভাবে? আমি আরো অনেক কথাই জানি। যাক, সেসব পরে হবে। ভিতরের কথা যখন সব জেনেই ফেলেছেন, তাহলে আমাকে আর আটকে রেখেছেন কেন? আমাদের মধ্যে কথা হয়েছিল চাইলে আজ রাত্রে তুমি আমাকে হত্যা করবে। তা সেই কাজটা না হয় বরুণা নদীর ধারে সেই ভগ্ন অট্টালিকায় না হয়ে এখানেই হোক। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? আমি নিরস্ত্র। তোমার অস্ত্র এখনই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আমি ব্যাগের ভেতর থেকে সাবধানে ছুরি দুটো বার করে শঙ্কর দাসের চোখের সামনে ধরলাম। শঙ্কর দাস দেখেই বুঝল এ দুটো তারই নিজের ছুরি। অমরচাঁদ বললেন, মূর্খ, আমি তোমার শত্রু নই, তুমি আমার শত্রু নও। তোমার আসল শত্রু এই রাক্ষসী রানী। তার কবল থেকে বাঁচাবো বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি। আপনার ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝে উঠতে পারছি না, প্রহেলিকার মতো মনে হচ্ছে। তুমি আর আমরা দুজনেই যাতে একসঙ্গে মরি
সেই কৌশল করেই রানী তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি। এই বলে অমরচাঁদ পাশের ঘর থেকে একটা খাঁচা নিয়ে এলো। খাঁচার মধ্যে ভরা আছে দুটো জ্যান্ত ইঁদুর। এরপর শঙ্করদাসের হাতে একটা ছুরি দিয়ে বলল, এই নাও তোমার ছুরি। একটা ইঁদুরের গায়ে হালকা করে ফুটিয়ে দাও, যেন খুব সামান্যই রক্ত বেরোয়। শঙ্করদাস তাই করল। তার ছুরির খোঁচায় ইঁদুরের গা থেকে সামান্য একটু রক্ত বেরোবার প্রায় সঙ্গে সঙ্গেই ইঁদুরটার মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আর খানিক ছটফট করেই বেচারি মারা পড়ল। শঙ্করদাস বিস্মিত হয়ে বলল, ছুরিতে বিষ মাখানো ছিল? হ্যাঁ, এবার তোমার দ্বিতীয় ছুরিটাও পরীক্ষা করো। এই নাও। শঙ্করদাস খাঁচার দ্বিতীয় ইঁদুরটার ওপর সে ছুরিখানাও পরীক্ষা করল এবং এবারও একই ঘটনা ঘটল। তৎক্ষণাৎ মুখ দিয়ে রক্ত উঠে দ্বিতীয় ইঁদুরটাও মারা পড়ল। অমরচাঁদ বলল, কি বুঝলে? শঙ্করদাস স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অমরচাঁদ বললেন, কমলা রানী আমাদের দুজনকে একসঙ্গে নিপাত করবার জন্যই এই ছুরি দুটো তোমাকে দিয়েছিলেন। এই ছুরি দুটো নিয়ে যদি আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করতাম, তাহলে আমাদের দুজনের পরিণতিও এই ইঁদুর দুটোর মতোই হতো। শঙ্করদাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনাকে সে মারতে চায় কেন? আমি তার গোপন অপরাধের কথা জানি, তাই তোমাকে দিয়ে আমাকে মারতে চেয়েছিল। আর আমাকে তুমি মারতে পারলেই সে তোমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। কিন্তু আসলে সে তোমাকে বিয়ে করতে চায় না, তাই তোমাকেও কৌশলে সরাতে চেয়েছে, এইভাবে ছুরিতে বিষ মাখিয়ে। কি সর্বনাশ! আর আমি ওখানে যাব না। যথেষ্ট শিক্ষা হয়েছে। কবে হয়তো কিভাবে বিষ খাইয়ে মেরে ফেলবে। মেয়ে মানুষের অসাধ্য কাজ এই জগতে কিছুই নেই। আপনি আপনি আমায় বাঁচান। আর তোমার ভয় নেই। এখন তুমি আমার বন্ধু, আমার হয়ে কাজ করবে। কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। তোমার টাকা করিয়ে যা প্রয়োজন হবে আমিই দেব। তবে আপাতত তোমাকে রানী ভবনেই থাকতে হবে, নইলে আমার কার্যসিদ্ধি হবে না। কি কাজ? তুমি সাহায্য না করলে আমরা কমলাকে গ্রেপ্তার করতে পারবো না। গ্রেপ্তার? কিন্তু কমলা করেছে কি? কমলা তার স্বামীকে খুন করে দেশ থেকে এখানে পালিয়ে এসেছে। অনুসন্ধান করতে করতে আমরাও তার পিছন পিছন এখানে হাজির হয়েছি। তাহলে গ্রেপ্তার করছেন না কেন? তোমাদের এই রানী খুবই বুদ্ধিমতী এবং ধড়িবাজ মেয়ে মানুষ। আরও কিছু তথ্য জানা বাকি আছে। পুরোটা জানতে না পারলে আদালতে অপরাধ প্রমাণ করা যাবে না। তাই আগে নিশ্চিত হয়ে নিতে চাই, আর এই কাজেই তুমি আমাদের সাহায্য করবে। আপনারা যা বলবেন আমি তাই করব। বুঝতে পারছি রানী কমলা সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন। গোপনে খবর রাখাই আমাদের কাজ। এমন ধনী স্ত্রীলোক আমি জীবনে দেখিনি। সে তার নিজের ধনেই ধনী। রানী কমলা আসলে কে? অমরচাঁদ মৃদু হেসে বললেন, সবই তুমি জানতে পারবে, একটু ধৈর্য ধরো। আপাতত আমাদের যেটা করতে হবে মন দিয়ে শুনে নাও। বলুন। তুমি কমলার কাছে গিয়ে বলবে অমরচাঁদ আর নেই, তুমি তাকে নিকেশ করে দিয়েছ। যদি মৃতদেহ দেখতে চায়? চাইবে। তুমি স্বচ্ছন্দে তাকে বরুণা নদীর তীরে সেই ভাঙা বাড়িতে নিয়ে যাবে। আমি সেখানে মরার মতো পড়ে থাকব। সে কৌশল আমার জানা আছে। এরপর কি করতে হবে সময় মতো বলে দেব। এখন রাত ঠিক 2টো। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শঙ্করদাস হন্তদন্ত হয়ে একেবারে কমলার ঘরের ভেতরে গিয়ে উপস্থিত। গোপনে আমি আর অমরচাঁদ রইলাম পাশের ঘরে। শঙ্করদাসকে দেখেই রানী জিজ্ঞাসা করলেন, কাজ শেষ করে এসেছে তো? শঙ্করদাস সরাসরি উত্তর না দিয়ে বলল, আমি খুনি। নিকেশ করেছো? আমি হত্যাকারী। স্পষ্ট করে বলো, সে কি মরেছে? কি ভয়ঙ্কর! ছলনা করে একজনের জীবন শেষ করে দিলাম। বিষ মাখানো ছোড়া। হ্যাঁ, যাতে মৃত্যু নিশ্চিত করা যায়। বাহুমূলে সামান্য আঘাত করতেই অমরচাঁদ হাত চেপে ধরে বসে পড়ল। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল। সেখানে আর কেউ ছিল না, সে একাই ছিল। দেহ কি এখনো সেখানেই পড়ে আছে? হ্যাঁ। চলো, আমি দেখব। তুমি যেও না,
রক্ত, মৃতদেহ এসব সহ্য করতে পারবে না। অমর চাঁদের মৃতদেহ আমাকে নিজের চোখে দেখতেই হবে। চলো। আমি তোমার আজ্ঞাবহ দাস, তবে চলো মৃতদেহ দেখিয়ে আনি। সঙ্গে সঙ্গেই গাড়ি প্রস্তুত হয়ে গেল। শঙ্করদাসকে নিয়ে রানী গাড়িতে উঠলেন। রানীর হুকুমে গাড়ি ছুটল নির্দিষ্ট লক্ষ্যে। বলা বাহুল্য, প্রায় সঙ্গে সঙ্গেই আমি আর অমরচাঁদও বেরিয়ে পড়লাম আর একখানা গাড়ি নিয়ে। রাত্রি আন্দাজ 3টে নাগাদ শঙ্করদাস ও রানী কমলা বরুণা নদীর তীরে সেই ভাঙা বাড়ির সামনে এসে পৌঁছল। বাড়িটা খাঁ খাঁ করছে, জনমানবের সাড়া নেই। চারপাশ ঘন অন্ধকার, মধ্যে মধ্যে আকাশে বিদ্যুতের ঝিলিক। শঙ্করদাস বলল, তুমি গাড়িতেই থাকো, আগে দেখে আসি কোনো গোলযোগ হলো কিনা। শঙ্করদাস সেই ভয়ঙ্কর অন্ধকারে রানীকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে অন্ধকারেই মিলিয়ে গেল। খানিক বাদেই ফিরে এসে কাঁপা গলায় বলল, নেমে এসো। রানী গাড়ি থেকে নেমে এলেন। শঙ্করদাস তাকে নিয়ে সেই ভাঙা বাড়ির নিচতলার একটা ঘরে গিয়ে ঢুকল। ঘরে অত্যন্ত মৃদু একটা বাতি জ্বলছিল। সেই আলোয় যে দৃশ্য দেখা গেল তা দেখলে যে কোনো মহিলাই হয়তো জ্ঞান হারাবে। থকথকে রক্তের ওপর পড়ে আছে অমরচাঁদের মৃতদেহ। রানী ঝুঁকে পড়ে তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন এক দৃষ্টে। তারপর উঠে পড়ে বললেন, আমি তোমার ওপর খুবই খুশি হয়েছি শঙ্কর, চলো। পরদিন সকালে শঙ্করদাস রানী কমলার কাছে যেতেই তিনি ভয় বিহ্বল স্বরে বলে উঠলেন, শঙ্কর, সর্বনাশ হয়ে গেছে। আমরা কি ধরা পড়ে যাব? ধরা পড়ে যাব? কিভাবে? পুলিশের গুপ্তচর এসেছিল। তারপর? তারপর আর কি, আমাদের উপর সন্দেহ পড়েছে, গ্রেপ্তার করবে। কোনো ভয় নেই। অমরচাঁদের মৃতদেহ যদি বার করে? সে দেহ আর ওখানে আছে নাকি? তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি কাল রাতেই সে দেহ জ্বালিয়ে দিয়েছি। কিন্তু? আর কোনো কিন্তু নেই, আমি আমার কাজ করে দিয়েছি। এবার তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করো। এই পরিস্থিতিতে তা কিভাবে সম্ভব? তুমি এখন খুনি, তোমার কখন কি বিপদ ঘটে কে বলতে পারে? এই অবস্থায় না না, আমি নিজেকে তোমার সঙ্গে জড়াবো না। ভুল করছো কমলা, এখন আর আমি তোমার হাতে নই, বরং তুমিই আমার হাতে। এই কথার অর্থ? অমরচাঁদের জামার পকেটে আমি একটা কাগজ পেয়েছি, তাতে তোমার অতীত জীবনের সব কথা লেখা আছে। স্বামীকে খুন করে বারাণসীতে পালিয়ে এসেছ। এখন আমি খুনি না তুমি খুনি? চাইলে এই কাগজটা আমি এখনই পুলিশের হাতে দিয়ে দিতে পারি। এবার বলো, বিয়ে করতে রাজি? অমরচাঁদের কথা শুনে রানী কমলার মুখ বিবর্ণ হয়ে গেল। কাঁপা গলায় বললেন, রাজি আছি, কিন্তু ওই কাগজটা আগে দাও। না, আগে দেব না। তুমি কিন্তু অমরচাঁদকে খুন করেছো, সেটা মনে রেখো। আর পতি হত্যা করেছে কে? তার কোনো প্রমাণ নেই। অমরচাঁদের পকেটের এই কাগজটাই তার প্রমাণ। শঙ্কর দাস, বাড়াবাড়ি করো না, কাগজটা আমাকে দাও। আগে বিয়ে, পরে কাগজ। তুমি কি আমাকে কুলোটা ভাবছো? তোমাকে আমি বিয়ে করব? এই কথা তোমাকে বলেছি নিজের কার্যসিদ্ধি করার জন্য। তুমি ভৃত্যের কাজ করছো, তার পরিবর্তে তোমাকে টাকা দিয়েছি, এখন আরও 500 দিচ্ছি, সেটা নিয়ে এখান থেকে বিদেয় হও। ঠিক এই সময়টাতেই রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটল প্রকাণ্ড দীর্ঘ গোঁফদারি বিশিষ্ট এক ভীমকায় পুরুষের। তাকে দেখেই রানী কমলা আড়ষ্ট হয়ে গেলেন। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? চিনতে পারছো না? না। অমরচাঁদ মাথা থেকে বিশাল পাগড়িটা আর মুখ থেকে নকল দাড়ি গোঁফ খুলে ফেললেন। রানী কমলা হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর যেন সম্বিত ফিরে পেলেন, বললেন, আমি প্রতারিত হয়েছি। শঙ্করদাস আমাকে ঠকিয়েছে। এবার বুঝতে পারছি ও তোমার লোক, তোমার হয়ে কাজ করছে। এই বাড়িতে তোমার চর আরও 2-1 আছে বলে আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু ওকে আমি সন্দেহ করিনি। সে যাই হোক, এখন তোমাকে গ্রেপ্তার করবার জন্য
কলকাতা থেকে একজন পুলিশের গোয়েন্দা এসেছেন। তিনি বাইরে অপেক্ষা করছেন। কি অপরাধে আমাকে গ্রেপ্তার করবেন? স্বামী হত্যার অপরাধে। ভগবান জানেন আমি আমার স্বামীকে হত্যা করিনি। মিথ্যে অপবাদ দিয়ে লোক সমক্ষে আমাকে আর হেনস্থা করবেন না। মিথ্যেই যদি হবে, তাহলে পুলিশের ভয়ে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলে কেন? পালিয়ে আসিনি, মণিকর্ণিকার গর্ভে জীবন বিসর্জন দিতে এসেছিলাম। তবে তার আগে আমার দীপতুল্য স্বামীর সমস্ত ধন সম্পত্তি সাধু সন্ন্যাসী আর গরিব দুঃখীদের মধ্যে নিজের হাতে বিলিয়ে দিয়ে যাব ঠিক করেছিলাম। নইলে তা 12 ভূতে খেত। আমি ছাড়া আমার স্বামীর কোনো উত্তরাধিকারী ছিল না। এই যদি মনোবাসনা, তাহলে আমাকে খুন করবার চক্রান্ত করেছিলে কেন? এই জীবনে একমাত্র আপনার উপরেই আমার প্রতিহিংসা নেবার বাসনা ছিল। আপনি আমার জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আমার স্বামী আমার ঘর থেকে চিরকালের মতো অদৃশ্য হয়ে গেল। শোকে দুঃখে আমার তখন পাগলের মতো অবস্থা। আর ঠিক সেই সময় আপনি রটিয়ে দিলেন যে আমি আমার স্বামীকে হত্যা করেছি। সেদিন থেকে আজ পর্যন্ত আপনি আমার পেছনে ছায়ার মতো লেগে আছেন। তাই আপনাকে শেষ করতে চেয়েছিলাম। তা যখন হলো না, আপনি কি চান বলুন? আমার বাবা যে অগাধ সম্পত্তি আছে সব আপনাকে আর আপনার চর এই শঙ্কর দাসকে দিয়ে দিচ্ছি। দয়া করে আপনারা বিদায় হন, আমাকে শান্তিতে মরতে দিন। শোনো কমলা, তোমার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তোমাকে আমি মুক্তি দিতে পারি, আইন আদালতেও তোমাকে জড়াতে হবে না, সেসব আমি চাপা দিয়ে দেব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি কুলোটা হতে পারবো না। আমার স্বামীই আমার ঈশ্বর, তিনি মৃত। অন্য কোনো পুরুষকে আমি বিয়ে করতে পারবো না। তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু ঈশ্বরের নামে শপথ করে তোমার স্বামী হত্যা সম্পর্কে সব কথা খুলে বলো। তোমার মুখ থেকে সব কথা শুনে আমি চলে যাব। তোমাকে কোনো বিপদে ফেলবো না, কথা দিলাম। কমলার চোখ দুটো বাষ্প ভারাক্রান্ত হয়ে উঠল। খানিকক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন। আমি তো মরব বলেই ঠিক করে রেখেছি। আইন আদালতকে ভয় পাই না। তবে আপনি যখন একান্তই সব কথা জানতে চাইছেন, তখন শুনুন। বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর, তাতে আমার কিছু যায় আসে না। আজ 4 বছর হলো আমার স্বামী নিহত হয়েছেন। তিনি অতুল ঐশ্বর্যের অধিকারী ছিলেন, মোটা মাইনের চাকরি করতেন। আমি বাবার বাড়িতেই থাকতাম, তিনি মাঝে মধ্যে আসতেন। আমার বাবা ছিলেন ওই অঞ্চলের সবচাইতে ধনশালী। বাবার সমস্ত উপার্জনই অসৎ পথে। মা ছিলেন না। আমি বাবাকে অনেক নিষেধ করেছি, কিন্তু তিনি শুনতেন না। খুন, রাহাজানি, অসৎ কাজ আর অর্থ উপার্জন তার নেশা। মনে মনে ঠিক করেছিলাম, এবার স্বামী এলে তার সঙ্গেই চলে যাব। এই পাপ পুরীতে আর থাকব না। স্বামী এলেন, কিন্তু হায়, আমার মনোবাসনা পূর্ণ হলো না। ভেবেছিলাম রাতে তাকে কথাটা বলবো, কিন্তু পথশ্রমে তিনি খুবই ক্লান্ত ছিলেন। রাতে ভালো করে খেলেনও না। আমি বাবাকে খাইয়ে যখন শুতে এলাম, দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। আমিও সেদিন যেন কাল ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি তিনি ঘরে নেই। ভাবলাম হয়তো হাওয়া খেতে বাইরে বেরিয়েছেন। কিন্তু যখন বেলা বেড়ে যাবার পরও তিনি ফিরলেন না, তখন মনে কু ডাকল। বাবাকে গিয়ে বললাম। বাবা চোখ পাকিয়ে বললেন, সে কোথায় গেছে? আছে না গেছে তোর আমি কি জানি? আমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি। তার এই ভয়ানক মর্মভেদী কথা আমার বুক কেঁপে উঠল। তার পায়ে পড়ে বললাম, বাবা তুমি সত্যি করে বলো, তার কি হয়েছে? সে আর ইহ জগতে নেই। কি বলছো তুমি বাবা? ঠিক কতক্ষণ পর কিংবা কত দিন পর আমার স্বাভাবিক জ্ঞান ফিরে এসেছিল আমি জানি না। ধীরে ধীরে সুস্থ, অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম। এর কিছুদিন পর জ্বর বিকারে বাবা মারা গেলেন। আমি একেবারে একা হয়ে গেলাম। তার মাসখানেক পর শুনলাম
গ্রামে পুলিশ এসেছে, আপনি আমাদের বাড়িতেও এলেন। পুলিশ দেখে আমার ভয় হলো। ভাবলাম বাবা ভালো লোক ছিলেন না, তার দায়ে যদি আমার ওপর এসে পড়ে। এই ভেবে ভয়ে এখানে পালিয়ে এলাম। স্বামীর টাকাগুলো সৎ কাজে ব্যয় করে ওই ধনসম্পত্তির লোভেই তো বাবা তাকে। কিন্তু অমরচাঁদ, তুমি কথা বলতে বলতে হঠাৎ অপ্রকৃতিস্থের মতো অমরচাঁদের দিকে এগোতে লাগলেন কমলা। তারপরেই জ্ঞান হারালেন। পড়ে যাওয়ার আগেই অমরচাঁদ তাকে ধরে ফেললেন। তারপর পাঁজা কোলা করে তুলে নিয়ে পালঙ্কের ওপর শুইয়ে দিলেন। শুরুতেই আপনাদের বলেছিলাম এ মামলা একেবারে কল্প কাহিনীর মতো। কেন বলেছিলাম তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। এখন কাহিনীর শেষটুকু আপনাদের শোনাই। বেনারসের এই ঘটনার ঠিক 4 বছর আগে কমলার স্বামী সরোজবাবু শ্বশুর বাড়িতে এসেছিলেন, সে কথা আপনাদের আমি আগেই বলেছি। সেদিন রাতে তার দুর্বৃত্ত শ্বশুর 2জন দস্যুর সাহায্যে মেয়ে জামাইকে দ্রব্যগুণে অচৈতন্য করে ফেললেন। তারপর জামাইকে তুলে নিয়ে গিয়ে তার আজ্ঞাবহ দস্যুদের দিয়ে খুন করিয়ে দেহটা দামোদরের জলে ভাসিয়ে দিলেন। কিন্তু পরমায়ু যার থাকে তাকে মারে কার সাধ্য। সরোজবাবু দামোদরের স্রোতে ভাসতে ভাসতে এক চড়ায় গিয়ে ঠেকলেন। তখনও তার অল্প অল্প জ্ঞান ছিল। ওই অবস্থায় সেখানকার জেলেরা তাকে উদ্ধার করেন। তারাই সেবা শুশ্রূষা করে ওষুধপালা খাইয়ে তাকে বাঁচিয়ে তোলেন। সেখানেই কিছুদিন থেকে শরীর পুরোপুরি সুস্থ হলে তিনি সত্য অনুসন্ধানে বেরোলেন। তার ধারণা জন্মেছিল বাপ মেয়ে দুজনে মিলে চক্রান্ত করে তাকে খুন করতে চেয়েছিল। অপরাধীদের ধরে শাস্তি বিধান করার উদ্দেশ্যে তিনি পুলিশের ছদ্মবেশ ধরে শ্বশুর বাড়িতে গেলেন। তার ভয়ে কমলা গ্রাম ছেড়ে পালিয়ে গেলে তার সন্দেহ আরও তীব্র হল। তিনি অমরচাঁদ নাম নিয়ে কমলার পিছন পিছন চলে এলেন কাশীতে। ছদ্মবেশ ধরতে এমন ওস্তাদ লোক আমি খুব কমই দেখেছি। তবুও কিন্তু একদম শেষ বেলায় কমলা তার স্বামীকে চিনে ফেলেছিলেন, আর সেই বিস্ময়ের ধাক্কাতেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বড় সাহেবের নির্দেশে যে মামলার তদন্ত করতে আমি বর্ধমান হয়ে কাশীতে এসেছিলাম তার এখানেই ইতি ঘটল। দুর্বৃত্তদের বিরুদ্ধেও কোনো শাস্তি বিধান করা সম্ভব হল না, কারণ মূল চক্রী অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন। আর অপর 2 দুর্বৃত্তের বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল না। সরোজবাবু, কমলা আর আমি কাশী থেকে একই সঙ্গে ফিরছিলাম। ট্রেনে সরোজবাবু রসিকতা করে কমলাকে বললেন, ছদ্মবেশটা কেমন ধরেছিলাম বলো? নিজের স্বামীকেও চিনতে পারোনি তো? ফোন করতে লোক পাঠালে? কমলা মুখ নিচু করে উত্তর দিল, ভারী আমার ছদ্মবেশ। সেদিনের আগে দিনের বেলায় ছদ্মবেশ ধরে সামনাসামনি এসেছিলে কোনোদিনও? তাহলে বুঝতে। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললেন, অমরচাঁদ ওরফে সরোজকান্ত, অপু, শঙ্কর দাস ও আরও কয়েকটি চরিত্রে অনুপ, কমলা ও বৃদ্ধা সঙ্গীতা, অপরিচিতা মহিলা রূপা, কমলার বাবা এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভাল লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।